এনবিআর সম্পর্কে মানুষের যে অবিশ্বাস ও সন্দেহ আছে তা দূর করার দায়িত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে এটিকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। বিশৃঙ্খলা না করে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধানের তাগিদ দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ঘাটতি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকারের উপর বাড়ছে চাপ। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে কর ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রিফর্মটা গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের গতি ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছে, এখন সময় ঘুরে দাঁড়ানোর। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। রাজস্ব খাতে শত দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে কর্মসহায়ক পরিবেশ তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান সরকার প্রধান। আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় পরে রাজস্ব খাত সংক্রান্ত বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। শেখ হাসিনা সহ অন্যান্য পলাতকদের প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের আবেদন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলেও জানান তিনি। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জয়সওয়াল। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগেই ভারত সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেন ভারতের এই মুখপাত্র। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের নতুন বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমোকে ডেকে তীব্র আপত্তির কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করতে মিয়ানমার রাষ্ট্রদূতকে চাপ দেন মহাপরিচালক। বৈঠকে গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। ঢাকার উদ্বেগ এবং পর্যবেক্ষণ দ্রুত নিজ দেশে জানিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন
মিয়ানমারের রাষ্ট্রদূত। এর আগে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত 10 লাখের মধ্যে যাচাই বাছাই মাত্র 3 লাখ রাখাইনের বাসিন্দা। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে মৌসুম না থাকায় কিছু সবজির দাম চড়া বলে স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন বলে মনে করেন কৃষিমন্ত্রী। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে দেশেই আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সারের পর্যাপ্ত মজুত থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল 80 টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। বেটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। যে কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি, কৃষক যেখানে ফলাবে এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। থাকবে একটা কৃষক। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের লেখা রাজনীতির সদরন্তরে রাজনীতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটিতে 1947 থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন ঘটনা গল্পের চলনে প্রকাশ করেছেন লেখক। মেহেদী হাসানের প্রতিবেদন। রাজনীতির সদর অন্দরে বইয়ের মোড়ক উন্মোচনে জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। বইটিতে রাজনীতির সদর অন্দর, ক্ষমতার উত্থান পতন, সমাজের আলোচিত ঘটনার প্রাসঙ্গিকতার পাশাপাশি দুর্বলতা উঠে এসেছে বিশ্লেষণের দৃষ্টিতে। বাস্তবে কাঠগড়ায় থেকে আমি সকলের কথা শুনছিলাম, শুনে অভিভূত হয়েছি, ভালো লেগেছে, উদ্দীপিত হয়েছি, উৎসাহিত হয়েছি। এই ভালোবাসা অব্যাহত থাকলে হয়তো সামনে আরো কিছু লিখবার চেষ্টা করতে লিখতে পারবো। মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে আসা বক্তারা বলেন, বইয়ের স্থান পাওয়া বিবরণগুলো গল্পের বুননে এগিয়ে নিয়েছেন ইতিহাসের পথ ধরে। সেটি হচ্ছে 2014 সালের 15 জুলাই লন্ডনে একটা হোটেলে বাংলাদেশের ডায়াসপোরার সামনে বাংলাদেশ নিয়ে তারেক রহমান যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যদি কখনো বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে ওটাকে 56% থেকে 5%-এর নিচে নামিয়ে আনা। সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ব্যক্তিদের কৌশলী মিশ্রণে ঘটনাগুলি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে জানালেন সংস্কৃতি মন্ত্রী। আমরা এই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চাই। আমরা উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা বাংলাকে আমাদের জাত্যাভিমান নিয়ে আমাদের দেশকে পৃথিবীর সামনে মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা মনে করি বাংলার ইতিহাসটা হাজার হাজার বছরের পুরনো। লেখার ধরনটা এমন, ইতিহাসের স্বল্প জ্ঞানী যিনি, তিনিও যেমন মাঝে মধ্যে মিচকি হাসবেন, ইতিহাসের সুদূর প্রসারী পাঠক যিনি, তিনিও অনেক লব্ধ হবেন। যেমন এক জায়গায় উনি বলেছেন যে সোহরাওয়ার্দী সাহেব এই শাহবাগে একটা অনুষ্ঠানে এসছেন এবং তার সঙ্গে একজন অভিনেত্রী, খুব উদীয়মান তরুণী অভিনেত্রী।
তার কাছাকাছি কোনো জায়গা নাই। এই সময়ে শেখ সাহেব আসলেন এবং এটাতে উনি খুব মনে কষ্ট পেলেন এবং বলতেছিলেন আর কি যে নেতা না হয়ে অভিনেতা হলে বোধহয় ভালো হইতো। সৌরভ সাহেব তাকে বললেন, তুই আবার নেতা হলি কবে? সবার বই পড়ার অভ্যাস গড়ে তোলার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বললেন, বই মানুষকে আলোকিত করে আর জাগিয়ে তোলে মনন। নিজেদের চিন্তা এবং চেতনাকে। মেহেদী হাসান, ৭১, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি মহাসড়ক এই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে। এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৫ শতাধিক স্থানে ১৪২৭টি এআই ক্যামেরা বসানো হয়েছে। আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।